ডার্ক রুম বাংলার আরও একটা নতুন ভয়ঙ্কর ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা ফ্ল্যাটের হন্টেড ঘটনা। ঘটনাটা ঘটেছিল ঢাকুরিয়াতে। তো একজন লোক, তিনি পেশায় গৃহশিক্ষক, তিনি ঢাকুরিয়াতে একটা ফ্ল্যাট ভাড়া নেন 3 তলার ওপর। মোটামুটি 2-3 সপ্তাহ পার হওয়ার পর থেকে ওনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে সেই ফ্ল্যাটে। ধীরে ধীরে তার মনে হতে থাকলো এই ফ্ল্যাটে তিনি একা ছাড়া আরও একজন কেউ আছে যাকে চোখে দেখা যায় না, এবং এই অদ্ভুত যে ঘটনাটা ঘটছে বা ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে সেটার প্রভাব তার যে স্টুডেন্টরা সেই ফ্ল্যাটে পড়তে আসতো তাদের উপরেও পড়ে। শেষে এমন কিছু হয় যা শুনলে তোমরা ভয় পেয়ে যাবা। কিন্তু তার আগে তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ঘটনাগুলো শুনছে। তো চলো আজকের এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর জামাইবাবুর সাথে 2016 সালে। ওনার নাম অরিন্দম। তো অরিন্দম দা পেশায় ছিল একজন গৃহশিক্ষক। প্রথমে তিনি ঢাকুরিয়াতে কোনো একটা ভাড়া বাড়িতে থাকতো, আর একাই থাকতো, যেহেতু তখনও অরিন্দম দার বিয়ে হয়নি, ব্যাচেলার ছিল। আর ওই বাড়িতেই তিনি প্রচুর স্টুডেন্ট পড়াতেন। একটা সময় তার স্টুডেন্টের সংখ্যা এত বেড়ে যায় যে তার ঘরে আর কি জায়গা হচ্ছিল না। তো ওই অরিন্দম দা প্ল্যান করলো যে ঢাকুরিয়ার মধ্যে কোনো একটা ভালো জায়গা দেখে ভালো একটা ফ্ল্যাটে তিনি শিফটিং হবে। এবার অনেক ফ্ল্যাট খুঁজতে থাকে, কিন্তু মন মতন ফ্ল্যাট পাচ্ছিল না। মানে অ্যাকচুয়ালি তো ঢাকুরিয়াতে ফ্ল্যাটের ভাড়া তো অনেক দাম। তো একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে অরিন্দম দা চাচ্ছিল যাতে ফ্ল্যাট পাওয়া যায়। তো খোঁজাখুঁজি করার পর তিনি একটা ব্রোকারের সাথে আর কি যোগাযোগ করেন। তো সেই ব্রোকার অরিন্দম দাকে একটা 3 তলার উপর একটা ফ্ল্যাট দেখায়। তো অরিন্দম দা সেটা দেখলো, ফ্ল্যাটটা দেখে তার পছন্দ হয়। ফ্ল্যাটটা না 2 BHK, আর মাঝখানে একটা হল রুম, 2টা বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম, মানে যা থাকে ফ্ল্যাটের মধ্যে। কিন্তু এই ফ্ল্যাট 3 বছর বন্ধ ছিল। মানে 3 বছর আগে এই ফ্ল্যাটের মালিকরা তারা এখানে থাকতো। তারপর যে ফ্ল্যাটের মেন মালিক সে এখন দিল্লিতে থাকে, তাই ফ্ল্যাটটা বন্ধ ছিল। এবার তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ফ্ল্যাটটা ভাড়া দিবে। সেই কারণে সেই ব্রোকার অরিন্দম দাকে এই ফ্ল্যাটটা দেখায়। এবার অরিন্দম দার এই ফ্ল্যাটটা দেখে খুব পছন্দ হয়ে যায়। মানে একটা ভালো জায়গায় 3 তলার উপর, সেখানে তিনি পড়াতে পারবেন ভালোভাবে, তার স্টুডেন্টরা আসবে, যাই হোক তার পছন্দ হয়ে যায় ফ্ল্যাটটা। এবার ফ্ল্যাটটা তো 3 বছর ধরে বন্ধ ছিল, সেই কারণে কিছু ধুলোবালি আর কি পড়েছিল। তো অরিন্দম দা বলল যে আমার এই ফ্ল্যাটটা পছন্দ। তারপর যাই হোক ব্রোকারকে কিছু টাকা দেয়, আর যে ফ্ল্যাটের মালিক আছে তাকেও কিছু টাকা দিয়ে দেয়। মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাটের মালিক তো সে সময় বাইরে ছিল, তো তার এক রিলেটিভ এসেছিল, তার কাছে অ্যাডভান্স করে দেয়। এবার অরিন্দম দা 2-3 দিন পর ফ্ল্যাটটা পরিষ্কার করার জন্য একজন লোককে নিয়ে আসে। তো সেই লোকটা আর কি ধুলোবালি দেখে ফ্ল্যাটটা ভালোভাবে পরিষ্কার করছিল। তো মোটামুটি দুপুরের সময় হয়ে যায়। তো অরিন্দম দা ওই লোকটাকে বলল যে আমি বাইরে আছি, কিছু তোমার জন্য খাবার নিয়ে আসি, দুপুরের খাবার। তো লোকটা বলে ঠিক আছে, নিয়ে আসেন। এবার মোটামুটি 20 থেকে 25 মিনিট পর অরিন্দম দা যখন আবার তার 3 তলার ফ্ল্যাটের উপরে উঠল, তখন দেখলো ওই লোকটি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তো অরিন্দম দা বলছে কী হলো, ঝাড় দেওয়া হয়ে গেছে? লোকটা বলছে হ্যাঁ হয়ে গেছে, পরিষ্কার আছে একদম। তো অরিন্দম দা লোকটাকে বলল এই খাবারের প্যাকেটটা যে নিয়ে এসেছি, চলো ঘরে চলো, দুজন মিলে একসাথে খাই। তো ওই লোকটা বলছে দাদা আমি খাবো না, আমাকে আমার প্যাকেটটা দিয়ে দাও, আমি বাড়ি যাবো, আমার কিছু কাজ আছে। তো অরিন্দম দা লোকটাকে তাও রিকোয়েস্ট করলো, আরে আসো না একসাথে খাই, তারপর যাও কাজ টাজ করো। কিন্তু লোকটা ঘরের ভেতর ঢুকতে যাচ্ছে না। তো অরিন্দম দা কী করবে, ওর যে পারিশ্রমিকটা যেটা আছে পরিষ্কার করেছে সেই টাকাটা দিয়ে দেয়, আর ওর খাবারের প্যাকেটটা দিয়ে দিল। এবার লোকটা খাবারের প্যাকেটটা নিয়ে দৌড়ে নিচে নেমে গেল সিঁড়িতে, মানে ফটাফট দৌড়ে চলে এলো। আর এদিকে অরিন্দম দা ওকে বলছে আরে আস্তে আস্তে নামো, তুমি পড়ে যেতে পারো সিঁড়ির দিকে। লোকটা আর পিছনে তাকায়নি, ও প্যাকেটটা নিয়ে রুদ্ধশ্বাসে দৌড়ালো। এই জিনিসটা না অরিন্দম দা তখন বুঝতে পারেনি, মানে হঠাৎ করে এরকমভাবেও চলে গেল লোকটা। যাই হোক তারপর অরিন্দম দা ঘরটা চারদিকটা দেখলো যে একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তারপরও অরিন্দম দা দুপুরের খাবারটা আর সেই ফ্ল্যাটে খায়নি। তারপর ফ্ল্যাটটা লক করে তারপর নিজের যে ভাড়া বাড়িটা আছে সেই বাড়ি থেকে দুপুরের খাবারটা খায়। এবার পরের দিন অরিন্দম দা তার সমস্ত লাগেজ নিয়ে সেই ফ্ল্যাটে শিফটিং হলো। তার স্টুডেন্টদের জন্য যে বসার বেঞ্চ টেবিল যা যা আছে সব কিছু নিয়ে
ওই যে হল রুমটা আছে মানে অরিন্দমদার নতুন ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে হল রুমের মধ্যে সব কিছু আর কি সেট করলো। এরপর যাই হোক তার স্টুডেন্টরা সেই ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে আসলো, দাদাকে বলছে দাদা ফ্ল্যাটটা তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো, আগের যে ঘরে থাকতো ওই ঘরে খুব চাপাচাপি হতো বসতে, এই ফ্ল্যাটে তো অনেকটাই জায়গা। তো অরিন্দমদাও খুশি হলো, না একটা ভালো ফ্ল্যাট পাওয়া গেছে। আর ফ্ল্যাটটা না খুব নিরিবিলি, মানে একদম 3 তলার উপরে, তো অত গাড়ি ফাড়ির আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে না, তার পড়াতেও সুবিধা হচ্ছে। তো মোটামুটি 1-2 মাস কেটে যায়। এই 1-2 মাস কিন্তু একদম নর্মাল স্বাভাবিকভাবে আর কি চলেছে। হয়তো কিছু হয়েছে ফ্ল্যাটে, মানে অস্বাভাবিক কিছু ঘটনা, কিন্তু অরিন্দমদার নজরে সেটা আসেনি। কারণ এরপর থেকে যা যা শুরু হলো সেটা তোমরা শুনলে ভয় পেয়ে যাবা। তো হয় কি, একদিন রাতে অরিন্দমদা সেই ফ্ল্যাটে আসতে অনেক দেরি হয়। কারণ অরিন্দমদার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল, সেই বার্থডে বাড়িতে গিয়েছে, রাতেরবেলা খাওয়া দাওয়া হয়েছে, আরও যে স্টুডেন্ট ছিল তারাও এসেছে। তো হই হুল্লোড় করতে করতে মোটামুটি রাত্রি এই 11টা বেজে যায়। এসে হাত মুখ ধুয়ে সবার আগে অরিন্দমদা বিছানায় গিয়ে শুয়ে পড়ে, মানে শরীর ক্লান্ত হয়ে গেছে, লাইট টাইট বন্ধ করে দিয়েছে, শুয়েছে। মোটামুটি 10 মিনিট হয়েছে, হঠাৎ করে না একটা কাশির শব্দ শুনতে পেল, মানে একজন বয়স্ক লোক কাশলো। তো অরিন্দমদা প্রথমে না একটু চমকে গেল, ভাবলো যে কাশির আওয়াজটা কোথা থেকে হলো তার ফ্ল্যাটে। আর আওয়াজটা অরিন্দমদার মনে হলো যে হল রুমের মধ্যে থেকে আসলো। ও দরজাটা খোলা ছিল বেডরুমের, হল রুম তো অন্ধকার, লাইট টাইট বন্ধ করা। অরিন্দমদা বুঝলো না কিছু, যাই হোক তারপর ইগনোর করে আবার মোবাইলটা আর কি দেখছিল। মোটামুটি আরও 15-20 মিনিট পর আবার এরকম একটা কাশির শব্দ শুনলো। তো অরিন্দমদা না এবার একটু একটু আর কি চমকে গেলো যে হঠাৎ করে এরকম একটা শব্দ শুনলো। বিছানায় উঠে বসলো, লাইট টাইট জ্বালালো, তারপর হল রুমে গেল। তো হল রুমের লাইট জ্বালালো, মানে হল রুমে থাকবে কে, কেউ তো আর নেই। তখন অরিন্দমদা বুঝলো যে কাশির আওয়াজটা অ্যাকচুয়ালি এসেছে তার ফ্ল্যাটের উল্টো দিকে আরও একটা ফ্ল্যাট আছে, ওখানেও একটা ফ্যামিলি থাকে। তো সেই ফ্যামিলিতে না একজন বয়স্ক লোক আছে, আর না তিনি খুব অসুস্থ, মানে ওনার ক্যান্সার হয়েছে। তো তিনিই হয়তো কেসেছেন, সেই আওয়াজটাই অরিন্দমদা শুনেছে। যাই হোক তারপর রিল্যাক্স হয়ে দরজা নিজের বেডরুমের দরজাটা বন্ধ করে তারপর বিছানায় শুয়ে পড়ে। এরপরে আরও কিছুদিন কাটে, মোটামুটি আরও 10-12 দিন কেটে গেছে। তো অরিন্দমদার হল রুমের একটা কোণা মতে না ড্যাম পড়া শুরু করলো, মানে ওই যে দেওয়ালটা আছে দেওয়ালের পেছন দিক দিয়ে একটা জলের পাইপ গেছে, আর দেওয়ালটার পাইপটায় যাওয়ার ফলে ওখান থেকে হয়তো পাইপ লিকেজ হয়েছে কোনো কারণে, আর দেওয়ালটা ড্যাম পড়ে গেছে। আর ড্যাম হওয়ার ফলে না ওখান দিয়ে একটা কেমন যেন বাজে একটা গন্ধ বেরোতো। এবার তার স্টুডেন্টরা তো ওই হল রুমের মধ্যেই বসতো, তো অরিন্দমদাকে বলতো যে দাদা এই ড্যাম পড়া জায়গাটাতে না বাজে একটা কেমন গন্ধ বেরোয়। তার জন্য অরিন্দমদা ওই দেওয়ালের কোণায় সবসময় ব্লিচিং পাউডার দিয়ে রাখতো। এরপর আরও মোটামুটি 1 মাস কেটে যায়। এই 1 মাসে না অরিন্দমদার একটু অন্যরকম অনুভব হওয়া শুরু করলো সেই ফ্ল্যাটে, মানে কারণে অকারণে গাটা হঠাৎ করে শিরশির করে উঠতো। তাছাড়া না যখন নাকি তার স্টুডেন্টরা তার ওই ফ্ল্যাটে থাকতো ততক্ষণ অরিন্দমদার মনে হতো একদম সব কিছু স্বাভাবিক আছে। কিন্তু যেই নাকি স্টুডেন্টরা চলে যেত, যখন অরিন্দমদা একা থাকতো তখন মনে হতো কিছু অস্বাভাবিক, মানে কোনো ধরো কাজ করছে অরিন্দমদা, হঠাৎ করে সেকেন্ডের জন্য মনে হলো কেউ যেন পাশ দিয়ে হেঁটে গেল, মানে এটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে ঘটতো। আর তখনই না গায়ের লোম খাড়াই হতো, গাটা মানে শিরশির করে উঠতো। যাই হোক এরকম করে কোনোভাবে আরও 1-2 মাস আর কি কেটে যায়। এই 1-2 মাসে কিন্তু রাতের বেলা করে অরিন্দমদা মাঝে মাঝে ওই কাশির শব্দটা পেয়েছিল। তো অরিন্দমদা তো আর তখন বুঝতে পারেনি যে কাশির শব্দটা কোথার থেকে আসছে, ভেবেছে মানে ওই বয়স্ক লোকটি আর কি কাশছে, অসুস্থ উনি। তো একদিন সন্ধ্যাবেলা দাদা মেয়েদের ব্যাচ পড়াচ্ছিল। এবার যখন পড়াচ্ছিল না তখন 2টা মেয়ের মধ্যে আচমকা ঝগড়া শুরু হয়ে যায়। তো অরিন্দমদা জিজ্ঞেস করছে কিরে তোরা ঝগড়া করছিস কেন? তখন একটা মেয়ে বলছে দাদা আমি তো সামনে তোমার দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম, হঠাৎ করে না ও পেছন থেকে আমার চুলটা ধরে টান মারলো। এবার পেছনে যে মেয়েটা বসে আছে ও বলছে দাদা আমি তো কিছুই করিনি, আমিও তো তোমার দিকে তাকিয়ে তোমার কথাগুলো শুনছিলাম। যাই হোক এরকম একটা ঝগড়াঝাটি পরিস্থিতির মধ্যে তারপর অরিন্দমদা ওদেরকে বোঝালো যে কিছু হয়নি, শান্ত হতো ওরা, ভালোভাবে আর কি বোঝায়। এরপর তো যাই হোক ব্যাচটা ছুটি দিয়ে দেয়, সব মেয়েরা তাড়াহুড়ো করে নামছে সিঁড়ি দিয়ে। এবার যে মেয়েটা আর কি অভিযোগ করেছিল ওর চুল ধরে কেউ টান মেরেছে, ও ছিল সবার শেষে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে না ও হঠাৎ করে হোঁচট করে বা কোনোভাবে আর কি পড়ে যায়, আর পড়ে গিয়ে ওর পাটা যায় মোচকে। এবার তো যাই হোক ধরাধরি করে আবার অরিন্দমদার ঘরে নিয়ে আনা হয়, নিয়ে আনার পর ওর পায়ে বরফ টরফ দেওয়া হচ্ছে। তখন ওই মেয়েটি বলছে দাদা আমি তো সিঁড়ি দিয়ে নামছিলাম, সবার শেষে ছিলাম আমি, সিঁড়ি দিয়ে নামার সময় আমার পাটা কে যেন টেনে ধরেছে, তাই আমি ব্যালেন্স রাখতে পারিনি,
এবং সিঁড়ির থেকে আমি উল্টে পড়ে যাই। এবার এই কথাটা শুনে তো অরিন্দমদা বিশ্বাস করলো না, আর আশেপাশে যারা ওর মেয়ে ছিল তারাও বিশ্বাস করলো না, হ্যাঁ কী বলছে, উল্টাপাল্টা কথা বলছে ও। এবার ওই মেয়েটা কিন্তু এই কথাটা কন্টিনিউ বলে আছে, আর যুক্তি দেখাচ্ছে যে আমার পেছনে তো কেউ নেই, কেউ যদি আমাকে ধাক্কা মারবে সেটাও তো সম্ভব না। আমি যখন ডান পাটা নামাতে যাচ্ছি তখন কেউ যেন আমার বা পাটা টেনে ধরেছে, আর আমি ডান পায়ে ব্যালেন্স পাইনি, তখনই আমি পড়ে যাই। এবার যাই হোক কিছুক্ষণ পর মেয়েটার গার্জিয়ান চলে আসে ওকে নিতে। এবার ও ওর মাকে দেখে আর কি বলে আছে যে মা, কেউ মনে হলো আমার কেউ যেন আমার পাটা চেপে ধরেছে, আমি তার জন্য ব্যালেন্স রাখতে পারিনি, পড়ে গেছি। তো ওর মাও বলছে ধুত তুই কী বলছিস উল্টাপাল্টা কথা। তারপর যাই হোক মেয়েটাকে নিয়ে চলে যায়। এর ঠিক কয়েকদিন পর অরিন্দমদা একদিন রাতে তো ঘুমোচ্ছিল, ঘুমের মধ্যে শুনতে পেল যে তার হল রুমে যে বেঞ্চগুলো রাখা না, সেই বেঞ্চগুলো কেউ যেন টান মেরে সরালো। এবার টান মেরে সরানোর ফলে একটা খসার আওয়াজ হয়, সেই আওয়াজটা ঘুমের মধ্যে পায়। তো অরিন্দমদা তো যাই হোক তখন ঘুমটা ভাঙেনি। পরের দিন সকালে যখন উঠল তখন দেখলো যে একটা বেঞ্চ না অনেকটা সরে আছে, মানে যেখানে থাকার কথা সেখানে নেই, তার থেকে অনেকটা সরে গেছে। তখন দাদার মনে পড়লো রাতেবেলা তো আমি এরকম বেঞ্চটা সরানোর শব্দ শুনেছিলাম, তাহলে এটা সত্যি সত্যি আর কি হয়েছে, তাহলে বেঞ্চটা সরবে কী করে একা একা। তারপর আবার ভাবছে যে আমি হয়তো ভুলভাল শুনেছি, আর যখন স্টুডেন্টরা গিয়েছে তখন হয়তো বেঞ্চটা কোনোভাবে সরিয়েছে, আমি হয়তো খেয়াল করিনি, এসব আর কি ভাবছে। মানে নেগেটিভ চিন্তাটা মনের মধ্যে আনতে চাচ্ছে না, আর নেগেটিভ চিন্তা যে মনের মধ্যে আসবে সেটাও তো সম্ভব না, কারণ এই ফ্ল্যাটে সে আছে অনেক দিন হয়ে গেছে, মানে এরকম তো আগে কখনো হয়নি। যাই হোক এটা মনের ভুল ভেবে তারপর অরিন্দমদা নিজের কাজে আর কি লেগে পড়ে। এবার সেদিনকার দুপুরবেলা একটা ঘটনা ঘটল। তো অরিন্দমদার উল্টো দিকে যে ফ্ল্যাটে একজন বয়স্ক লোক ছিল, ওনার তো ক্যান্সার হয়েছিল, তিনি সেদিনকার মারা যায়। এবার তাকে তো শ্মশান নিয়ে যাওয়া হয়, অরিন্দমদাও যায়, যেহেতু ওনার প্রতিবেশী তাকে তো যেতে লাগবে, না গেলে খারাপ বিষয় একটা। আর সেদিনকার অরিন্দমদা বিকালে যে ব্যাচটা ছিল সেটা ক্যান্সেল করে দেয়। যাই হোক শ্মশানে দাহ কাজ হওয়ার পর রাত্রি মোটামুটি 12টার দিকে অরিন্দমদা নিজের ফ্ল্যাটে আসে এবং এসে সবার আগে বাথরুমে যায়, বাথরুমে গিয়ে স্নান টান করে ভালো মতো, তারপর কিছু হালকা খাবার খেয়ে শুয়ে পড়ে। মানে শরীরটার ভালো লাগছিল না, অনেকক্ষণ শ্মশানে ছিল, তো ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। ঘুমিয়ে আছে, হঠাৎ করে না শুনতে পেল কাশির শব্দ। তো প্রথমে একবার শুনেছে, ঘুমের মধ্যে বুঝতে পারেনি। দ্বিতীয়বার যখন শুনলো না, অরিন্দমদা হট করে বিছানায় উঠে বসে পড়ল। তো বসে তখন ভাবছে যে আমি তো কাশির আওয়াজটা শুনলাম, এবার তো বয়স্ক লোকটিও মারা গেছে, তাহলে এবার কাশলো কে? মানে ভাবো তো, আমি তোমাদের তো ঘটনাটা শোনাচ্ছি, কিন্তু যার সাথে ঘটেছিল তার তখন সেই সিচুয়েশনে কি অবস্থা হয়েছিল। যাই হোক এরপরে আরও কয়েকটা দিন কাটে, তখনও মানে যে লোকটি মারা গেছে ওনার শ্রাদ্ধ হয়নি। তো একদিন সন্ধ্যাবেলা অরিন্দমদা মোটামুটি তখন সন্ধ্যা 7টা বাজে আর কি, গরমের সিজন, তো স্টুডেন্ট পড়াচ্ছিল, দরজাটা বন্ধ ছিল। হঠাৎ করে না দরজার মধ্যে জোরে একটা ধাক্কা মারার শব্দ হলো, মানে কেউ যেন হাতের যে তালুটা আছে সেটাতে ঘরের দরজার মধ্যে জোরে জোরে ধাক্কা মারলো। এবার অরিন্দমদা ভেবেছে কেউ এসেছে, দরজাটা খুললো, দেখে বাইরে কেউ নেই। তো স্টুডেন্টরাও আর কি শুনেছিল সেই শব্দটা। তারপর যাই হোক অরিন্দমদা দরজাটা আবার বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবার একই রকম হলো, কেউ যেন দরজার মধ্যে ধাক্কা মারলো। এবারও অরিন্দমদা দরজাটা খুললো, দেখে এবারও বাইরে কেউ নেই। এবার যে স্টুডেন্টরা যারা আছে ওরা তো একটু চমকে গেছে, ওদের মুখ টুক শুকিয়ে গেছে। দাদা তখন বলছে আরে কিছু না, এই ফ্ল্যাটে বাচ্চা আছে, এই বাচ্চাটা হয়তো শয়তানি করছে। তারপর অরিন্দমদা দরজাটা কিছুটা খুলে রাখে যাতে এই ডিস্টার্বটা না হয়। কিন্তু অরিন্দমদা মনে মনে তো ভাবছে যে এখানে তো কোনো বাচ্চাই নেই, আর উল্টো দিকে যে ফ্ল্যাটে আছে ওরা তো আর এরকম শয়তানি করবে না, কারণ ওদের পরিবারে একজন মারা গেছে, এমনি ওরা শোকা হতো, তার মধ্যে তো এরকম শয়তানি করা তাদের পক্ষে একদম সম্ভবই না। তো যাই হোক অরিন্দমদা পড়াচ্ছে স্টুডেন্টদের, হঠাৎ করে না একটা মেয়ে ওর নিজের গলায় হাত দিয়ে না চিৎকার করছে। তো সবাই বলছে কী রে কী হলো? পাশে যে মেয়েটা বসেছিল ও তখন দেখছে যে মেয়েটার গলায় না 3টা নখের আঁচড় পড়েছে, মানে খামচির মতো একটা কেমন দাগ। তো এটা দেখে অরিন্দমদাও বলছে কিরে তোর গলার মধ্যে কী হলো? মেয়েটা বলছে আরে বুঝতে পারলাম না, হঠাৎ করে জ্বালা করছে, তো হাত দিচ্ছি তখন কেমন যেন মনে হচ্ছে। এবার পাশে যারা আছে ওরা তো দেখছে আরে তোর গলায় তো খামচির মতন দাগ পড়েছে, মানে খামচি লাগলে দেখবা অনেকটা ফুলে যায়, ওরকম 3টা নখের আঁচড়ের দাগ। তো যাই হোক অরিন্দমদা তারপর তাড়াহুড়োকে ডেটল বের করে দিল মেয়েটাকে, মেয়েটা লাগালো ওখানে, কিন্তু কি করে যে এটা হলো এটা আর বুঝতে পারলো না। তো অরিন্দমদা মেয়েটাকে বোঝাচ্ছে হয়তো
তোরই হয়তো হাতের নখটা কোনোভাবে লেগেছে। কিন্তু মেয়েটা বলছে আমার নখ লাগবে কি করে, আমার তো হাত ওখানে আগে যেতে লাগবে। কিন্তু তার আগেই তো আমার মনে হলো ওই জায়গাটা জ্বালা করছে পর্যন্ত। আমি যখন ওই জায়গাটা ধরলাম, একটু চুলকাতে গেলাম, তখন মনে হলো ওই জায়গাটা ফুলে ফুলে আছে। যাই হোক, এটার কোনো ব্যাখ্যা অরিন্দম দাও খুঁজে পেল না এবং মেয়েগুলোও আর কি খুঁজে পেল না। সবাই কিন্তু একটু একটু তখন ভয় পাচ্ছিল। কয়েকদিন পর একদিন রাতেবেলা অরিন্দম দা রাতের খাবারের জন্য মুরগির মাংস বাইরে থেকে কিনে নিয়ে আসে। মানে অরিন্দম দা মাঝে মাঝে এরকম করতো, কারণ ডেইলি তো কারোর রান্না করতে ভালো লাগে না। তো মাংসটা নিয়ে এনে রান্নাঘরে রেখে দেয়, প্যাকেটের মধ্যে ছিল। আর অরিন্দম দা তার নিজের বেডরুমে কিছু একটা কাজ করছিল। কিছুক্ষণ পর না হঠাৎ শুনতে পেল যে একটা কেমন বাজে একটা পচা গন্ধ বেরোচ্ছে। তো গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে এটা না খোঁজার জন্য অরিন্দম দা রান্নাঘরে গেল। গিয়েই না প্রচণ্ড ভয় পেয়ে গেল। মানে 1 সেকেন্ডের মধ্যে এমন একটা দৃশ্য দেখলো যার জন্য ভয় পেয়ে যায়। অরিন্দম দা দেখলো রান্নাঘরে তো লাইটটা বন্ধ ছিল। তো যে মাংসের প্যাকেটটা আছে না, ওর পাশে একটা কালো ফিগার দাঁড়িয়ে আছে। একদম ইনস্ট্যান্ট দেখেছে। দেখার পরই প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেকেন্ডের মধ্যে ভয় চটে আবার নিজের বেডরুমে চলে আসে যে কী দেখলাম এটা। এবার মোটামুটি আরও আধা ঘন্টা হয়ে গেছে। তো সাহস করে অরিন্দম দা আবার রান্নাঘরে যায় এবং লাইট টাইট জ্বালায়। তো তখন দেখছে কিছু নেই, কিন্তু একটা পচা গন্ধ আসছে। আর সেই পচা গন্ধটা হলো মাংস যেটা নিয়ে এসছে না, ওটার থেকে বাজে একটা স্মেল বেরোচ্ছে। এবার দেখো অরিন্দম দা যে ফিগারটাকে দেখলো তার জন্য তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তার মধ্যে মাংসটাও নষ্ট হয়ে গেছে। এটা তো নষ্ট হওয়ার কোনো কারণই ছিল না, কারণ যে দোকান থেকে কিনেছে ভালো দোকান থেকে ফ্রেশ মাংস, গরম মাংস ছিল। যাই হোক, এবার কী করবে, প্যাকেটটা ফেলে দেয়। আর অরিন্দম দা কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল তখন। মানে এতদিন তো বিশ্বাস করেনি যে কিছু আছে ওনার ফ্ল্যাটে, অনুভব হতো কিন্তু কোনো সময় দেখেনি। কিন্তু এবার সে প্রথম দেখলো একটা কালো ফিগারকে। সেটা কিন্তু 1 সেকেন্ডের জন্য দেখেছে। মানে রান্নাঘরে গেল, জাস্ট দেখলো একটা কালো ফিগার দাঁড়িয়ে আছে, ভয়ের চোটে পেছনে চলে আসে। এই যে ঘটনাগুলো ঘটা শুরু হলো ফ্ল্যাটের মধ্যে, তো অরিন্দম দা এই ঘটনাগুলো কাউকে প্রথমে জানায়নি। ভেবেছে যদি আমি জানিয়ে দিই তাহলে আমার স্টুডেন্টরাও শুনতে পারবে। তো স্টুডেন্টরা যদি শোনে তাহলে তো এই ফ্ল্যাটে পড়তে আসা তাদের বন্ধ হয়ে যাবে। এরপর কয়েকদিন কাটলো। তো একদিন রাতের বেলা না এরকম ডিস্টার্ব আবার শুরু হলো। মানে হল রুমের মধ্যে কাশির আওয়াজ হচ্ছে। তারপর যে বেঞ্চ আছে সেটা কেউ যেন সরাচ্ছে, একবার ডান দিকে সরাচ্ছে, একবার বাঁ দিকে সরাচ্ছে। তো এরকম আওয়াজে অরিন্দম দা সারা রাত সেদিনকার ঘুমাতে পারেনি, আর নিজের ঘরের লাইটটা জ্বালিয়ে রাখে। তো ভয়ও পেয়েছে। পরের দিন সকালবেলা অরিন্দম দা সকালে যে ব্যাচটা থাকে সেই ব্যাচটা ছুটি দিয়ে দেয়, পড়ায়নি কাউকে। তো সন্ধ্যার সময় বাকি যে ব্যাচের স্টুডেন্টরা আছে তারা এসেছে, তারা পড়ছে। তো একটা মেয়ের বাথরুম পায়, সে বাথরুমে যায়। হঠাৎ করে বাথরুমের ভেতর থেকে না চিৎকার করে ওঠে। তো সবাই আর কি চমকে গেল, কী হলো, হঠাৎ করে চিৎকার করছে। এদিকে বাথরুমের দরজাটা তো ভেতর থেকে বন্ধ করা, সবাই দরজায় ধাক্কাচ্ছে কিন্তু ও খুলছে না। তখন অরিন্দম দা অনেক ধাক্কাধাক্কি করে দরজাটা ভেঙে যায়, বাথরুমের দরজাটা। এবার ঢুকে দেখে মেয়েটা অচেতন অবস্থায় পড়ে আছে। তো যাই হোক, ওকে নিয়ে এসে বেঞ্চের মধ্যে শুয়ে মুখে ঢুকে জল টল দেয়। তারপর কিছুক্ষণের মধ্যে ওর হুঁশটা ফিরে আসে। এবার যখন জ্ঞানটা ফিরে আসার পর ও বলছে যে বাথরুমের ভেতর আমি একটা বয়স্ক লোককে দেখতে পাই, আর ওই লোকটা না আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে আর হাতছানিতে আমাকে ডাকছিল। মেয়েটির কথা অনুযায়ী যখন লোকটি হাসছিল তখন তার মুখটা বলে অনেকটা বড় হয়ে গেছিল। তো এটা দেখেই না মেয়েটা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। মানে খুব ভয় পেয়ে গেছে মেয়েটা না আরও বলছে যে বয়স্ক লোকটা সাদা রঙের একটা ফতুয়া আর ধুতি পরা ছিল। মানে বোঝাই যাচ্ছে সত্যিকারে কোনো বয়স্ক মানুষকেই ও দেখেছে। যাই হোক, এবার কিছুক্ষণ পর ওর গার্জিয়ান চলে আসে মেয়েটাকে নিয়ে যেতে। তো গার্জিয়ানরাও শুনে তো তারাও ভয় পেয়ে যায়। তো যাই হোক, সব স্টুডেন্টরা চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটার গার্জিয়ান ফোন করে অরিন্দম দাকে বলল যে আমার মেয়ে আপনার ওখানে আর পড়তে যাবে না। তো অরিন্দম দা তো আর তাদের বোঝাতে পারছে না যে না কিছু হয়নি, কি বোঝাবে আর। কিছুক্ষণ পর আরও যারা গার্জিয়ান আছে তারাও অরিন্দম দাকে ফোন করে, সব জায়গায় কথাটা স্প্রেড হয়ে যায়। সবাই ভয় পাচ্ছে না আমাদের মেয়েকে পড়তে পাঠাবো না আপনার ফ্ল্যাটে। তো যাই হোক, এসব আর কি বলে। এবার অরিন্দম দা কী করবে, অরিন্দম দা তো বিপদে পড়েছে যে ফ্ল্যাটটা নিল, সব স্টুডেন্টরা যদি পড়া ছেড়ে দেয় তখন তো সমস্যায় পড়ে যাবে। তখন অরিন্দম দা প্ল্যান করলো যে সন্ধ্যার পর থেকে আর কোনো মেয়েদের পড়াবে না বা কোনো স্টুডেন্টদের পড়াবে না, যা পড়াবে সব দিনের বেলা। এবার দিনের বেলা 11টা বা 10টার থেকে তো মেয়েদের বা ছেলেদের স্কুল থাকে, ওই সময় তো আর পড়াতে পারবে না, তো পড়াতে হবে এই সকালের দিকেই। এরকমভাবে ব্যাচগুলো ভাগ করে দেয়। কিন্তু খুব অসুবিধা হচ্ছিল পড়াতে।
আর অরিন্দম দা যখন রাতের বেলা শুতো তখন পুজো দিত, সিংহাসনে ধূপকাঠি জ্বালাতো, আরতি করতো, এসব করে আর কি শুতো। কারণ অরিন্দম দা তো চট করে আর সেই ফ্ল্যাটটা ছাড়তে পারবে না, তাকে তো ওই ফ্ল্যাটে থাকতে লাগবে। আর যদি নতুন ফ্ল্যাট আবার খুঁজতে বেরোয় তো অনেক খোঁজাখুঁজি করতে লাগবে। তাও আর কি একটা ব্রোকারকে আবার বলে রেখেছিল যে একটা ভালো থেকে একটা ফ্ল্যাট দেখতে। এবার এরকমভাবে আর কি চলছে কিছুদিন। এরকমই একদিন ভোরবেলার দিকে না মাঝের যে হল রুমটা আছে সেখানে না প্রচণ্ড উৎপাত শুরু হয়। তো অরিন্দমদার ঘুমটা ভেঙে যায়। আর অরিন্দমদা এমনিতে মাথায় টেনশন ছিল যে অনেক স্টুডেন্ট আছে আর কি পড়া ছেড়ে দিয়েছে তার কাছে, তো এরকম আওয়াজ হচ্ছে। তার মধ্যে না তখন ভোরবেলা হয়ে গেছে, একটু আলো আলো হয়েছে বাইরে, তাই অরিন্দমদার মনে একটা সাহস জাগে যে সে দেখবে যে ওই ঘরের মধ্যে কি হচ্ছে। তো নিজের ঘরের লাইটটা জ্বালালো, জ্বালিয়ে বেডরুমের দরজাটা খোলে যখন হল রুমে ঢুকে লাইটের সুইচটা টিপলো, দেখছে যে লাইট জ্বলছে না, কিন্তু ঘরটা মোটামুটি অন্ধকার, যদিও বাইরে একটু একটু আলো হয়েছে। তো অরিন্দমদা কী করলো, মোবাইলের টর্চটা জ্বালায় আর চারদিকটা দেখছে যে কেউ নেই। হঠাৎ করে চোখটা পড়লো ওই হল রুমের মধ্যে একটা জায়গায়, মনে আছে ড্যাম পড়ে এরকম আমি বলেছিলাম, ওই ড্যাম পড়া জায়গাটার মধ্যে না কেউ যেন একজন বসে আছে, আর মুখটা দুটো হাঁটুর মাঝখানে আর কি ঢোকানো মুখটা। এটা দেখে অরিন্দমদার মানে হালত সে সময় খারাপ হয়ে যায়। মানে কালো একটা দেহ, একদম রোগা, সেই মানুষটা দুটো হাঁটুর মাঝখানে নিজের মুখটা গুজে আছে। এটা দেখে তো অরিন্দমদা আর কোনো মানে সাহস পায়নি, দৌড়ে গিয়ে যে দরজাটা আছে বাইরে যাওয়ার সেটা খুলে একদম ফ্ল্যাটের নিচে চলে যায়। তো অরিন্দমদার সে সময় আর কিছু করার ছিল না, তিনি তো আর নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে থাকতে পারবেন না, কারণ এমন একটা দৃশ্য দেখেছেন যে সেটা কোনো মানুষই না, সেটা এমন একটা জিনিস যেটা এতদিন ধরে অরিন্দমদা এর ফিলিংসগুলো মানে ভয়ানক অনুভূতিগুলো নিজের ফ্ল্যাটের মধ্যে পাচ্ছিল। যাই হোক, অরিন্দমদা তো ফ্ল্যাটের নিচে বসে একটা কোনায় বসে আর কি কাঁপছিল ভয়ের চোটে। তখন ফ্ল্যাটের কিছু লোক আর কি বের হয়, মানে ওরা মর্নিং ওয়াক করতে যাবে সবাই। তো দেখছে যে অরিন্দমদা ফ্ল্যাটের কোনায় বসে আছে আর মানে নার্ভাস হয়ে আছে। তো জিজ্ঞেস করছে, কী হয়েছে ভাই, তুমি এইভাবে নার্ভাস হয়ে আছো, এত ভোরবেলা তুমি বসে আছো ফ্ল্যাটের বাইরে? তখন অরিন্দমদা ওনাদেরকে সমস্ত ঘটনাটা বলল। এবার সবাই তো শুনে কেউ বিশ্বাস করলো না, বলছে যে আমরা এতদিন ধরে এই ফ্ল্যাটে আছি, কোনো সময় তো আমরা এরকম শুনিনি, ওপরে কারোর কাশির আওয়াজ বা অদ্ভুত কিছু। তখন একজন লোক অরিন্দমদাকে জানালো যে তুমি তো এই ফ্ল্যাটটা নিয়েছো, নতুন ভাড়া এসেছো, তার আগে তো 3 বছর এই ফ্ল্যাটটা বন্ধ ছিল, কিন্তু যখন এই ফ্ল্যাটে যারা থাকতো না, তো যার কাছ থেকে তুমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছো তার বাবা খুব অসুস্থ ছিল, মানে ওনারও ব্রেন ক্যান্সার হয়েছিল। তো মরে যাওয়ার সময় উনি খুব কষ্ট পায়। তারপর যখন নাকি তিনি মারা গেল, তারপর ওনার ছেলের বউ এই ফ্ল্যাটটা বন্ধ করে দিল্লিতে শিফটিং হয়ে যায়। তারপর থেকে মোটামুটি 3 বছর এই ফ্ল্যাটটা বন্ধই ছিল, এবং যখন ভাড়া দেওয়া হলো তুমি এই প্রথম ভাড়া আসলা এই ফ্ল্যাটে। কিন্তু ওনারা কিন্তু কোনো সময় এই ফ্ল্যাটের মধ্যে কোনো কারোর উপস্থিতি বা কারোর কাশির আওয়াজ, যেগুলো নাকি অরিন্দমদা সবাইকে বলল, কেউ কিন্তু কোনো সময় আর কি শোনেনি। যাই হোক, অরিন্দমদা পরের দিনই একজনের বাড়িতে সব কিছু লাগেজপত্র নিয়ে যায়, মানে সঙ্গে সঙ্গে তো কারোর বাড়ি ভাড়া পায়নি, তার এক বন্ধুর বা রিলেটিভ ছিল কেউ, তার বাড়িতে সমস্ত কিছু লাগেজপত্র সব কিছু নিয়ে যায়। কিছুদিন পর একটা ভালো জায়গা দেখে সেখানে অরিন্দমদা শিফটিং করে, মানে তার বেঞ্চ, তারপর যে চেয়ার টেবিল যা যা আছে ঘরের আসবাবপত্র সব নিয়ে ওখানে সেটেল হয়ে যায়। কারণ এখানে তো তার স্টুডেন্টরা পড়তে আসতেই ভয় পাচ্ছিল, আর অরিন্দমদা তো নিজেই ভয় পাচ্ছিল। এবার যে একটা লোক ছিল না ফার্স্টে, যে তোমাদের বললাম যে ঝাড়ু দিচ্ছিল ঘরটা পরিষ্কার করার জন্য, সেই লোকটি কি দেখেছিল সেটা অরিন্দমদাকে তখন জানালো। মানে একদিন রাস্তাতে যাওয়ার সময় সেই লোকটার সাথে দেখা হয়, তখন অরিন্দমদাকে ওই লোকটা বলল যে আপনি তো খাওয়ার আনতে গেছেন, আমি তো ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তখন আমার মনে হলো কেউ যেন হেঁটে রান্নাঘরে ঢুকলো। আমি প্রথমে ভেবেছি যে আপনি এসেছেন, তো সেটা দেখতে গিয়ে রান্নাঘরে যখন গেলাম, গিয়ে দেখি সেখানে কেউ নেই। তখনই আমার মনে হলো যে আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরি, দেখি পেছনেও কেউ নেই। আর যে ঝাড়ুটা যেটা আমার ছিল না, মানে আমি তো ঝাড়ুটা রেখে তারপর রান্নাঘরে দেখতে গেছি, দেখি ঝাড়ুটা ছিটকে ডান দিকে পড়ে আছে। মানে যখন কিন্তু ছিটকে পড়েছে তখন আওয়াজটা লোকটা শুনেনি, যখন দেখছে যে ঝাড়ুটা এখানেরই কোণার মধ্যে পড়ে আছে, এটা দেখেই না লোকটা ভয় পেয়ে যায় প্রচণ্ড, আর বাইরে দরজাটা বন্ধ করে দাঁড়িয়ে থাকে, মানে অরিন্দমদার আসার জন্য অপেক্ষা করছে, কারণ ঘর তো আর খোলা রেখে সে যেতে পারবে না। এরপরে যখন অরিন্দমদা আসলো তখন
অরিন্দম দাকে তো আর কিছু বলল না, লোকটা নিজের পারিশ্রমিক আর খাওয়ারটা নিয়ে সেখান থেকে চলে যায়। মানে চিন্তা করো, এই ফ্ল্যাটের মধ্যে কিছু একটা এমন ছিল যে কিনা চায়নি কেউ যাতে এই ফ্ল্যাটে থাকুক, কারণ তার হয়তো ডিস্টার্ব হচ্ছিল। হয়তো সেই বয়স্ক লোকটি ছিল যে নাকি ব্রেন ক্যান্সার হয়ে 3 বছর আগে মারা গেছে। তাছাড়া এরকমও হতে পারে অনেক বাড়ি বা ফ্ল্যাট অনেক দিন ধরে যদি বন্ধ থাকে না, তাহলে সেখানে কোনো প্রেতাত্মার বসবাস শুরু হয়। প্রেতাত্মারা এরকম অন্ধকার আর নির্জন জায়গা বেশি পছন্দ করে, এটা হয়তো হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ঘটনাগুলো শুনছে। আজকের মতন টাটা, গুড বাই। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। গুড নাইট।